জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা, প্রথম পর্ব, পৃষ্ঠা 318। স্বামী রঙ্গনাথানন্দ। 1939 খ্রিস্টাব্দে মহারাজকে পাঠানো হয় তখনকার বার্মায়, বর্তমান মায়ানমার। তিনি সেখানে রেঙ্গুন ইয়াঙ্গন রামকৃষ্ণ মিশন সোসাইটির সম্পাদক ও গ্রন্থাগারিক হিসাবে কাজ করেন 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত। যথারীতি বার্মার বিভিন্ন অঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ ও বেদান্ত প্রচারে নিযুক্ত হন। সমাজের শিক্ষিত উঁচু মহল থেকে শুরু করে সাধারণ জনমানসে তাঁর বাগ্মিতা ও সরল অনাড়ম্বর জীবন সকলের উপর গভীর প্রভাব বিস্তার করে। এমনকি বিভিন্ন বর্ণ ও ধর্মের মানুষও তাঁর প্রতি আকৃষ্ট হন। 1940-41 খ্রিস্টাব্দে সেখানকার সরকারের আমন্ত্রণে তিনি সেখানকার বিখ্যাত বা কুখ্যাত ইনসেন জেলে যেতেন, যেখানে তখন ব্রিটিশ সরকার ভারতীয় রাজনৈতিক বন্দীদেরও পাঠাতেন। 1941 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর সকাল 10টার সময় জাপানি বাহিনী রেঙ্গুন শহরে বোমা বর্ষণ শুরু করে। জাপানি আক্রমণ পর্যদস্ত হয়ে যখন হাজার হাজার ভারতীয় পায়ে হেঁটে দেশে ফিরতে বাধ্য হলেন, তখন তাদের মধ্যে প্রোম জেলায় সেবাকার্য চালালেন এই তরুণ সন্ন্যাসী। উল্লেখ্য, সে সময়ে রেঙ্গুন শহরে রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল হসপিটাল খুব সুনামের সঙ্গে কাজ করছিল। তৎকালীন রাজনৈতিক অস্থিরতার কালে মিশনের সন্ন্যাসী কর্মীদেরও সাময়িকভাবে ভারতে ফিরে আসতে হয়। রঙ্গনাথানন্দজি ও আরও কয়েকজন প্রোম টুঙ্গাপ রোড ধরে চট্টগ্রাম অভিমুখে পায়ে হেঁটে রওনা হন। পথে তারা কলেরায় আক্রান্ত অগণিত মুমূর্ষু মানুষের সেবা শুশ্রূষা করেন। তারা একটি ব্যবসায়ী নৌকা ভাড়া নিয়ে চকপিউ শহর অভিমুখে সমুদ্রে ভেসে পড়েন। পথে নৌকাডুবি হয়ে অনেক লোক মারা যায়। জলাভাবে সকলেই মৃত্যুর প্রতীক্ষায়। সমুদ্রে নোনা জল মুখে দেওয়া যায় না। হঠাৎ একটি দ্বীপ লক্ষ্য করা গেল। সেখানে নারকেল গাছ আছে, হয়তো মিষ্ট পানীয় জলও আছে, কিন্তু সেখানে মগেদের বাস। তারা তাদের দেখে তেড়ে এলো। মাঝি তাদের ভাষা জানত। সে তাদের বোঝালো যে এই নৌকায় কয়েকজন ফুঙ্গি অর্থাৎ সাধু আছেন, তারা জলের অভাবে মৃতপ্রায়। তখন তারা নৌকায় আসে এবং রঙ্গনাথানন্দজি মহারাজকে দেখে তার পায়ে লুটিয়ে পড়ে, জলের ব্যবস্থাও করে দেয়। আবার মাঝ সমুদ্রে পাড়ি দিলেন তারা। পরে জাপানিরা যখন আরও এগোতে থাকে এবং প্রোম শহর দখল করে নেয়, তখন তারা যাত্রীবাহী একটি স্টিমারে বার্মা ত্যাগ করেন এবং 1942 খ্রিস্টাব্দের মার্চে চট্টগ্রাম ও ঢাকা পৌঁছান। জলপথটুকু ছাড়া তারা সকলে পায়ে হেঁটে এসেছিলেন। রঙ্গনাথানন্দজিকে প্লেনে বা জাহাজে আসার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি জনগণের সঙ্গে থাকা বেছে নিলেন। পথে আহার্য বলতে যা বোঝায় তেমন কিছু পাওয়া যায়নি। যা মিলেছিল তাই তাকে খেতে হয়েছিল। এরপর তিনি ঢাকা থেকে বেলুড় মঠ ফিরে এলেন। মঠে তিনি যখন পৌঁছালেন, তখন তার পাকযন্ত্রের মারাত্মক ক্ষতি হয়ে গেছে। ওজন 35 কেজিতে এসে ঠেকেছে। ভগ্নস্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য তাকে কনখলে যেতে বলা হলো। কর্তৃপক্ষ তাকে জানালেন ওখানে একজন করিতকর্মা ব্রহ্মচারী আছে,
যে আপনার ভালো মতো যত্ন করতে পারবে। এর পরের কথা স্বামী সর্বগতানন্দজির উক্ত ব্রহ্মচারী নিজের ভাষায়। তারপর তারা আমাকে চিঠিতে লিখলেন, রঙ্গনাথানন্দজি আমাদের এক অমূল্য সম্পদ, সযত্নে ওর পরিচর্যা করবে। আমি তাকে নিয়ে আসতে রেল স্টেশনে এলাম। রঙ্গনাথানন্দজি এত দুর্বল হয়ে গিয়েছিলেন যে হাঁটতেও পারছিলেন না। আমরা ঘোড়ার গাড়িতে চাপিয়ে তাকে সেবাশ্রমে নিয়ে এলাম। তার চিকিৎসার জন্য আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করলাম। 4 মাসে তিনি অনেকখানি সামর্থ্য অর্জন করলেন। এমনকি আমাদের সঙ্গে ভলিবলও খেলতে লাগলেন। রঙ্গনাথানন্দজি স্বাস্থ্য ফিরে পাওয়ার পর বেলুড় মঠ কর্তৃপক্ষ তাকে করাচি কেন্দ্রের দায়িত্ব দিলেন। 1942 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি করাচি চলে গেলেন এবং 1943 খ্রিস্টাব্দের ডিসেম্বরে আমি গিয়ে তার সঙ্গে যোগ দিলাম। তাতে তিনি খুবই আনন্দিত হলেন। তিনি এক বিস্ময়কর ব্যক্তিত্ব। ঘন্টার পর ঘন্টা আমি তাঁর সঙ্গে কাটাতাম। তিনি শুধু একজন পণ্ডিত নন, একজন উচ্চকোটির সাধুও বটে। আগেই উল্লেখ করা হয়েছে, ব্যাঙ্গালোর আশ্রমে থাকাকালে বেশ কয়েকটি যুবক রঙ্গনাথানন্দজির সংস্পর্শে স্বামীজির ত্যাগ ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হচ্ছিল। তাদের অনেকেই ইতিমধ্যে সংঘের বিভিন্ন কেন্দ্রে যোগদান করে। তাদের মধ্যে কয়েকজন মহারাজ করাচিতে কর্মী হিসাবে পেলেন। করাচি কেন্দ্রে রঙ্গনাথানন্দজির গীতা পাঠ ও ব্যাখ্যা মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখত। কখনো কখনো শ্রোতার সংখ্যা 1000 থেকে 1500 পর্যন্ত হতো। সমগ্র সিন্ধু প্রদেশে মহারাজের প্রজ্ঞা ও মানবদরদের হৃদয়ের খবর ছড়িয়ে পড়েছিল। সেখানে সেবা কাজের জন্য হোমিওপ্যাথিক ডিসপেন্সারি ও আই ক্লিনিক 2 জায়গায় চলতে থাকলো। তাতে মুসলমান ডাক্তারও ছিলেন। প্রচারের জন্য ম্যাগাজিন চালু হলো তখন 1946-47 খ্রিস্টাব্দ। সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে। দেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত হয়ে গেল। মঠ কর্তৃপক্ষ তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করাচি মঠ ও মিশন কেন্দ্রটি বিক্রি করে সকলকে ভারতে ফিরে আসতে নির্দেশ দেন। 9 আগস্ট 1948 খ্রিস্টাব্দে রঙ্গনাথানন্দজি প্লেনে দিল্লি ফিরে এলেন এবং সঙ্গে আনা সব টাকা পয়সা বেলুড় মঠে করাচি ফান্ড নামে জমা করলেন। মহারাজের ইচ্ছায় কয়েক বছর পরে সেই টাকা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সুলভ মূল্যে প্রকাশনার জন্য বেলুড় মঠে 2টি ফান্ড করে রাখা হয়, যা থেকে বর্তমানে যুব সম্প্রদায়ের পাঠযোগ্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য কখনো বিনামূল্যে, কখনো বা সুলভে বিতরিত হচ্ছে। এরপর রঙ্গনাথানন্দজি নতুন দায়িত্ব নিয়ে গেলেন দিল্লি রামকৃষ্ণ মিশনের সম্পাদক রূপে। সেখানে তার অবস্থানকাল অক্টোবর 1949 খ্রিস্টাব্দ থেকে মার্চ 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি দিল্লিতে বিশাল গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তকের গ্রন্থাগার এবং শ্রী রামকৃষ্ণ মন্দির নির্মাণের ব্যবস্থা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পাদনা করেন। এখানে থাকাকালে 1961 খ্রিস্টাব্দে রঙ্গনাথানন্দজি রামকৃষ্ণ মঠের ওছি ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন। এপ্রিল 1962 থেকে 1967 খ্রিস্টাব্দে নভেম্বর মাস পর্যন্ত তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্কের সম্পাদক এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট স্কুল অফ হিউম্যানিস্টিক অ্যান্ড কালচারাল স্টাডিজ এর নির্দেশক, ডাইরেক্টর ও তার মাসিক মুখপত্রের বুলেটিন সম্পাদনার দায়িত্ব অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করেন।
1973 থেকে 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ হায়দ্রাবাদের অধ্যক্ষ। সেখানে অন্ধ্রপ্রদেশ সরকার প্রদত্ত 8 একর জমির উপর তিনি গড়ে তুলেছিলেন বিবেকানন্দ ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড কালচার, বিবেকানন্দ স্বাস্থ্য কেন্দ্র, বিবেকানন্দ হেলথ কেয়ার এবং শ্রী রামকৃষ্ণ মন্দির। অন্ধ্রপ্রদেশের বিভিন্ন গ্রামে গ্রামীণ উন্নয়ন কর্মসূচিগুলিও তিনি রূপায়িত করেন। হায়দ্রাবাদ মঠে থাকাকালীন রঙ্গনাথানন্দজির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল 1 এপ্রিল 1989 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহাধ্যক্ষ রূপে নির্বাচিত হওয়া। শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। সহাধ্যক্ষ রূপে দীক্ষাদানের, গুরুদায়িত্ব পালনের মাধ্যমে অগণিত নরনারী তাদের জীবনে পেল আলো, আনন্দ ও শান্তির দিশা। কিন্তু আশ্চর্যের বিষয়, মহারাজ দীক্ষাদান করতে যেন কিছুতেই আগ্রহ প্রকাশ করছেন না। এমন সময় মঠ কর্তৃপক্ষের প্রবীণ 2-1 সন্ন্যাসী পূজ্যপাদ মহারাজকে দীক্ষাদান শুরু করতে স্বনির্বন্ধ অনুরোধ জানান। তারা বলেন, আপনাকে দীক্ষা দিতে হবে। মহারাজ বললেন, ঠাকুরের নামই তো সারা জীবন প্রচার করছি, এই তো দীক্ষা, আবার কি দীক্ষা দিতে হবে? তখন তারা বলেন, না মহারাজ, আনুষ্ঠানিক দীক্ষা দিতে হবে। ঘটনাচক্রে মহারাজ তখন অসুস্থ হয়ে রয়েছেন বেলুড় মঠের আরোগ্য ভবনে। বাংলা কথামৃত চেয়ে নিয়ে খুব পড়ছেন। মনে হলো তার মনে একটা পরিবর্তন এলো। উপাসনা পদ্ধতি তৈরির দায়িত্ব দিলেন উপযুক্ত এক সন্ন্যাসীকে। এর মধ্যে বেশ কিছু ভক্তের আবেদনপত্র জমা পড়েছে। সেগুলো নিয়ে তার ভাবী সচিব তাকে দেখাতেই তিনি ভক্তদের সাক্ষাৎকার নিতে চাইলেন। তাদের মধ্যে অধিকাংশ মহিলা ভক্ত এবং তাকে হাসপাতালে সেবা করেছেন এরকম কিছু নার্স। সাক্ষাৎকারে তাদের ব্যাকুলতা ও আন্তরিকতা লক্ষ্য করে মহারাজ খুব খুশি হলেন। সচিবকে দিন নির্দিষ্ট করতে বললেন। সেই মতো দীক্ষার দিন স্থির হল 9 মে 1990 খ্রিস্টাব্দ। স্থান কাশীপুর মঠ। 35 জনের দীক্ষা হয়ে গেল। ভারত সরকারের আহ্বানে মহারাজ প্রতি বছর ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন এর প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের কাছে বক্তৃতা দিতেন, প্রথমে দিল্লি ও পরে মুসৌরিতে। 1964 থেকে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কমিশন ফর কোঅপারেশন উইথ ইউনেস্কো কমিশনের সদস্য ছিলেন। বিভিন্ন বক্তৃতা সফরকালে মহারাজ বিশ্বের 50টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন, যেগুলির মধ্যে রয়েছেন সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, আফগানিস্তান, ইরান, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান ও 4টি দেশ ব্যতীত দক্ষিণ আমেরিকার প্রতিটি দেশ। এই বক্তৃতা সফরকালে তিনি প্রায় প্রতিদিন অক্লান্তভাবে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ক্লাব প্রভৃতি বিভিন্ন প্রতিষ্ঠানে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বিষয়ের উপর বক্তৃতা করেছেন। এর মধ্যে অধিকাংশই সফরই ভারত সরকার কর্তৃক আয়োজিত হয়েছিল। বহু বৎসর যাবৎ মহারাজ হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলি এবং প্রাচ্য ও পাশ্চাত্যের ভাবধারাগুলি গভীরভাবে অনুধ্যান করেছেন। আধুনিকতম বৈজ্ঞানিক আবিষ্কার, চিন্তাধারা বা ঘটনাবলীও তাঁর অজ্ঞাত ছিল না। তাই তাঁর বক্তৃতাগুলি হয়ে উঠেছে প্রাচীন ও আধুনিকের এক অদ্ভুত মিলনভূমি। সেগুলির মধ্যে আলোচিত হয়েছে শাশ্বত মানবিক মূল্যবোধের আলোকে বর্তমান সমস্যাসমূহ ও বেদান্ত মতে মানবের দেবত্বের ধারণা। কলকাতা, কানপুর, গুয়াহাটি ও ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের
এবং টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস মুম্বাই এর অনুরোধে মহারাজ তাদের কনভোকেশন বা সমাবর্তন সমাবেশে ভাষণ দেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।